তারাপদ রায়ের ছোট গল্প। হায় কবি, তুমি শুধুই কবি। ছন্দের খাতিরে এবং একটি ভালো চুরি করার লোভে এই নিবন্ধের নামকরণেই কেমন গোলমাল হয়ে গেল। আসলে কোনো কবি কি শুধু কবি নন, তিনি চাকুরিজীবী, সাংবাদিক বা অধ্যাপক, শখ করে কিংবা প্রাণের তাগিতে কিংবা তেমন তেমন ক্ষেত্রে সম্পাদকের তাগিতে মাঝে মধ্যে কবিতা রচনা করিয়া থাকেন। সবসময় কবিতা লেখা বা কবিতা আওড়ানো, কাব্যসাগরে নিমজ্জিত হয়ে থাকা অথবা সদা সর্বদা পদ্যের সৌরভে মশগুল হয়ে থাকা, এসবই এক ধরনের পাগলামি, মোটেই কবিত্বের লক্ষণ নয়। এ ধরনের লেখককে সবাই যথাসাধ্য এড়িয়ে চলে। শুধু কবি হওয়া কঠিন, অন্তত এদেশে কঠিন। কোনো জীবিকা হওয়া সম্ভব নয়। কবিতা লিখে জীবন ধারণ, সংসার প্রতিপালন, গ্রাসাচ্ছাদনের বন্দোবস্ত শুধুমাত্র কবিতা লিখে অসম্ভব। একটা সাধারণ কবিতার বইয়ের দাম বড়জোর 10 টাকা। সবচেয়ে জনপ্রিয় বইটি যদি বছরে 3টি সংস্করণ হয়, তবে তার যা রয়্যালটি প্রকাশক দেবেন, সেটা যে কোনো অফিসে নিম্নতম কর্মচারীর বার্ষিক বেতনের 1/3, যে কোনো নামকরা ডাক্তার বা উকিলের একবেলার আয়ের চেয়েও হয়তো কম। কবির আলোচনায় টাকা পয়সা ডেকে আনা মোটেই উচিত হলো না। আর তাছাড়া এত উচ্চমার্গের আলোচনা সঠিক হচ্ছে না। কবিতার ও কবির বিষয়ে আলোচনার সঠিক পটভূমিকা হলো লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। অতঃপর আমরা সেই হাসি হাসি গন্ধের পৃথিবীতে প্রবেশ করছি। একবার এক তরুণ কবি আমাকে বলেছিলেন, দেখুন, সম্পাদকেরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এরকম কথা অনেকের কাছ থেকে অনেক দিনই ধরেই শুনছি। তবু ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলাম, তোমার এরকম মনে হচ্ছে কেন? তিনি বললেন, ষড়যন্ত্র না হলে আমার একই কবিতা পরপর 7 জন সম্পাদক ফেরত দেন। অন্য এক কবির বিয়ের ব্যাপারে একটা অত্যন্ত জটিল গল্প শুনেছিলাম। ঠিক বিয়ে নয়, বিয়ের আগের ব্যাপার। বিয়ে তখন প্রায় ঠিক হওয়ার পর্যায়ে এসেছে। সেই সময় তরুণ কবি তার প্রেমিকাকে খুব আশা নিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমি যে কবিতা লিখি সে কথাটা তুমি তোমার বাড়ির লোকেদের বলেছ? কবির ধারণা, কন্যাপক্ষের অর্থাৎ তার ভাবী শ্বশুরবাড়ির লোকেরা তার কবি প্রতিভার কথা জানলে নিশ্চয়ই গৌরব বোধ করবে। কিন্তু কবি প্রেমিকা যা বললেন সে নিতান্ত ভয়াবহ। প্রেমিকা বললেন, দেখো, আমি সব আস্তে আস্তে ভাঙছি। অল্প অল্প করে মা বাবাকে সব বোঝাতে হচ্ছে, সব ধীরে ধীরে খুলে বলছি। কবি একটু চিন্তিত বললেন, কি ধীরে ধীরে খুলে বলছো? ব্যাপারটা কি? প্রেমিকাটি বললেন, দেখো, রাগ করবে না, সব কথা একবারে বললে আমাদের বিয়েটা হয়তো ভেঙেও যেতে পারে। তুমি যে জুয়া খেলো, তুমি যে মাঝে মধ্যে মদ খাও, তুমি যে এখনো বিয়ে পাস করতে পারোনি, এগুলো আস্তে আস্তে বলছি। তবে তুমি যে কবিতাও লেখো, এই কথাটা বলার সাহস পাইনি এখনো পর্যন্ত। একদিন অবস্থা বুঝে সময় মতো বলবো। এই প্রেমিকাটি শেষ পর্যন্ত তার বাড়িতে তার দ্বৈতের কাব্যচর্চার কথা বলেছিল কিনা, সত্যি জুয়া খেলা কিংবা মদ্যপানের চেয়েও কবিতা লেখা খারাপ কিনা, আমরা সে অগ্নিগর্ভ আলোচনায় প্রবেশ করব না। তবে সেই অমর খৈয়াম কিংবা তারও অনেক আগে শুরু হয়েছে মাইকেল মধুসূদন থেকে ডিলান টমাস ছুঁয়ে এই কবি প্রধান কলকাতা শহরের খালাসিটোলা বারুদুয়ারতে কবিতার সঙ্গে মদিরা, মদিরার সঙ্গে কবিতা অনেক দিন একাকার হয়ে গেছে। শুধু মদ্যপান নয়, যেন জীবনযাপনে বিশৃঙ্খলা কবিত্বের প্রধান উপাদান। এই রকম ধারণা অনেকের, অনেক কবি যশপ্রার্থীর। বিট প্রজন্মের কবিদের উল্লেখ বা অনুসরণ করে অনেকে আধা কবি বিশৃঙ্খলতার সপক্ষে একটা যুক্তি খুঁজে নেন। এতে কারো কোনো ক্ষতি বা লাভ হয় না, শুধু ব্যক্তিগত জীবনে ক্ষতিগ্রস্ত হন সেই ব্যক্তি যিনি কি চাইছেন বা কি করছেন সেটা জানেন না। শুনছি কোনো এক পাড়ার এক বড়দা
এক নাবালক মাতাল আধা কবিকে ড্রেন থেকে তুলে মাঘ মাসের মধ্যরাত্রে টিউবওয়েলের নিচে শুয়ে স্নান করাতে করাতে বলেছিলেন, অমুকদার কাছে মদ খাওয়াটা শিখলি, কবিতা লেখাটা শিখতে পারলি না? কবিতা যা লিখিস তাতে তোর চা খাওয়ার যোগ্যতাও নেই। সকলেই কবি না, কেউ কেউ অকবি। যার কবিতা লেখা হবে, মদ খেলেও হবে, মদ না খেলেও হবে, ফুটপাতে বা ড্রেনে পড়ে থাকলেও হবে, ঘরে শুলেও হবে। বোধহয় এসব গূঢ় চিন্তা করেই সেই বহু বিদিত গ্রিক দার্শনিক তার আদর্শ কল্পরাজ্যের থেকে কবিদের নির্বাসনের চিন্তা করেছিলেন। এর 400 বছর পরে মহাকবি ভার্জিলের পরম সুহৃদ স্যাটার রচনা জনক কবি হোরাস কবিদের এক বিরক্তিকর প্রজাতি বলে অভিহিত করেছিলেন। আমি এই বিষয়ে হালকা রচনার মাথা গলাবো না। দু একজন বিপজ্জনক কবির সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় আছে, তাই ব্যাপারটা পাশ কাটিয়ে যাচ্ছি। বরং দু একটা পুরনো গল্প স্মরণ করি। বড় ভাই উঠতি কবি, তার বয়স 21, রাত দিন পাতার পর পাতা ছাইবস্য ইনিয়ে বিনিয়ে লিখে যাচ্ছে। তার লেখাপড়া চুলোয় গেছে, এমনকি নাওয়া খাওয়া পর্যন্ত ঠিক নেই। সারাদিন মনের আবেগে খাতা ভর্তি করে কবিতা লিখে যাচ্ছে আর নিজের কবিতা আওড়াচ্ছে। দাদা মানে এই কবি বড় ভাই বাথরুমে গেছে। তার নিচে আরও এক ভাই এক বোন আছে। ভাইয়ের বয়স বছর 12 আর বোন ছোট, 4-5 বছর বয়স হবে। ছোট বোনটির নাম ওই খুকু, একটু চঞ্চলা স্বভাবের। এ বয়সে মেয়েরা যেমন হয়। হঠাৎ মেজো ভাই দেখল বোনটি দাদার কবিতার খাতাটা টেবিল থেকে তুলে নিয়ে রান্নাঘরে উনুনের মধ্যে ঢেলে দিয়ে এলো। মা তখন রান্নাঘরের পাশে ভাড়ার ঘরে কুটনো কাটছিলেন। ভাই ছুটে গিয়ে সেখানে নালিশ জানালো, মা তাড়াতাড়ি এসো, সর্বনাশ হচ্ছে। খুকু এইমাত্র দাদার কবিতার খাতা উনুনে আগুনের মধ্যে ঢেলে দিয়েছে। মায়ের মধ্যে কিন্তু ভাবান্তর দেখা গেল না। তিনি বলেন, সে কি খুকু, এর মধ্যে কি পড়তে শিখেছে? শেষ গল্পটি 30 বছরের পুরনো। তখনকার এক দুর্দান্ত ও দুর্মদ কবিকে মধ্যরাতে পুলিশ রাস্তায় মাতলামি করার অজুহাতে থানায় নিয়ে এলো। রাতটা থানার লকআপে কাটল। পরদিন সকালে সেই থানার যে বড়বাবু, তিনি আবার পুলিশ হলেও খুব নীতিবাগীশ। কবিকে ছেড়ে দেবার আগে এক চোট উপদেশ দিলেন। অবশেষে মদ্যপানের বিরুদ্ধে একটা উদাহরণ দিয়ে কবিকে বললেন, আচ্ছা, এখানে যদি 1 গামলা জল আর 1 গামলা হুইস্কি রাখি, তারপর একটা গরুকে নিয়ে আসি, সে কোনটা খাবে? এই অবান্তর প্রশ্নে কবি চুপ করে থাকায় বড়বাবু নিজেই প্রাঞ্জল হলেন, বললেন, বুঝলেন মশাই, সে আপনার মতো ওই মদটা খেতে যাবে না, স্বাভাবিকভাবে সে জলটা খাবে। এতক্ষণ চুপ করে তাকার পর কবি এবার মুখ তুললেন, দাঁতে দাঁত চেপে বললেন, হ্যাঁ, সেই জন্যই সে গরু আর আমি কবি।